তালিকা তিনি তুলে ধরেন। বাংলার ছাত্রছাত্রীদের সুবিধার্থে যে সমস্ত প্রকল্পের বিষয় তিনি এনেছেন সেই বিষয়গুলো যেমন তিনি তুলে ধরেন, পাশাপাশি আরও একাধিক বিষয় তিনি উত্থাপন করেন ঠিকই, কিন্তু তার ভাষণের মাঝেই ক্ষোভের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। একদিকে আরজি কর ইস্যু, যে বিষয় নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, পাশাপাশি টাটা প্রসঙ্গ, সেই বিষয়টাও উত্থাপন হলো গতকাল। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেকে সংযত রাখেন, শান্ত রাখেন, তিনি কোনোভাবেই কিন্তু মেজাজ হারাননি। এবং তাকে ঘিরে যে একাধিক প্রশ্ন উঠে আসে, সেই প্রশ্নের পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আরজি করের বিষয় ওঠে তখন তিনি জানেন এটা বিচারাধীন বিষয়, এটা কেন্দ্রের ব্যাপার, এই বিষয়ে তিনি কোনো রকম মন্তব্য করতে পারবেন না। ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমেই শোনাই। You got to kill away and give to you 6 words. I can't hear. Speak more loudly. Speak more loudly, please. I don't mind. Please raise your voice. It is a democracy. Please raise your voice. I listen. I will listen carefully. What about Archikor? You are sorry. Archikor. You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state. That you can do it with me in my state, not here. And you know better than me, the crowdfunding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. Yeah, you're going to This break is our what your fingers. ministers do in This is absolutely, you are lying. Brother, you don't do it, brother. Don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you. But don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more strength to fight against the communal people. Don't fight with me. আরো একবার সেই বক্তব্য আপনাদের শোনালাম। এখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁড়ে বা তাকে লক্ষ্য করে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নের পরও কিন্তু তিনি নিজেকে সংযত রাখেন এবং তার পাল্টা উত্তর তিনি দেন। পাশাপাশি আরও একাধিক বিষয় উঠে আসে, তাকে ঘিরে প্রশ্ন করা হয়। যখন টাটার প্রসঙ্গ আসেন, যখন টাটা নিয়ে প্রশ্ন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয় মিথ্যাবাদী, তিনি চিরদিন মিথ্যা বলেন, এই বিষয়টা বলেন যারা খুব দেখান তারা। ঠিক তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও তিনি নিজেকে সংযত রেখে কি বলেছেন শোনাবো। IBM, it may be Tata, it may be Infotech, it may be Wipro, it may be Deutsche Pachmi, it may be economic corridors. Madam, Tata run away from your state. Why you taking Please, leave of Tata? please can we, Run away from your state. please can That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant. But don't lie, but I am not lying. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Please see the Cognizant, the Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajanhat area also. Everybody, everyone. If you ask me, nobody is left out. একটার পর একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরেও তিনি যথেষ্ট শান্ত ছিলেন, যথেষ্ট সংযত ছিলেন এবং সেই প্রশ্নগুলো যখন তাকে লক্ষ্য করে ছুড়ে আসে তিনি একটার পর একটা উত্তরও দেন। তবে কারা প্রশ্ন করেছেন সেই বিষয়টা নিয়েও কিন্তু তৃণমূলের একাংশ তারা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে, তাদের বিভিন্ন বক্তব্য সামনে এসেছে এবং এসএফআই ব্রিটেন শাখা তাদের তরফ থেকেও সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করা হয়, যে পোস্টকে একেবারে ট্যাগ করে দেবাংশু ভট্টাচার্য তিনিও পোস্ট করেন। কোথাও গিয়ে বাম, অতি বাম তাদেরকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়গুলো তো সামনে আসে। এখান থেকে আমরা আলোচনায় যাব। এই মুহূর্তে বিজেপি মুখপাত্র মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ম্যাডাম, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে গতকাল অক্সফোর্ডের কেলক কলেজ, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ, তিনি একজন বাংলার মুখ্যমন্ত্রী এবং বাঙালি হিসেবে
তিনি অক্সফোর্ড গিয়েছেন, ভাষণ দিয়েছেন, আমাদের কাছে সত্যিই গর্বের বিষয়। কিন্তু বাংলার রাজনীতি, বাংলায় যে বিষয়গুলো ঘটে চলেছে, যে বিষয়গুলো উঠে চলেছে দিনের পর দিন, লন্ডনে গিয়ে সেই প্রশ্নগুলির সম্মুখীন হতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বলবেন? দেখো, এটা হওয়ারই ছিল, কারণ আজকে উনি আমাদের রেসপেক্টেড মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে যা অবস্থা ঘটছে এবং পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, মানে গণতন্ত্র ভীষণভাবে ব্যাহত হচ্ছে, এবং এই দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা উনি লালন করে চলেছেন। কারণ এই অব্যবস্থা, এই অরাজনৈতিক পরিবেশের সূত্রপাত কিন্তু সেই 34 বছর ধরে বামফ্রন্ট সরকার সূত্রপাত করে গেছিলেন, যার জন্য শিল্প চলে গেছিল, শিল্পকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই সব শিল্প চলে গেল ব্যাঙ্গালোরে। এবং উনি যেটা করলেন, উনি একের পর এক শিল্পগুলোকে উনিও ফেরাতে থাকলেন, যার জন্য আজকে পশ্চিমবঙ্গে চাকরি নেই, কোনো উন্নয়ন নেই। দিনের পর দিন ধরে মহিলাদের আনসেফ যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, যে ধর্ষণ ঘটছে, সমাজে কোনো নিরাপত্তা নেই, এই প্রশ্নগুলো তো একটা মানে গ্লোবাল কোয়েশ্চেন্স এখন হয়ে দাঁড়িয়েছে। এবং শুধু আরজিকর বলে নয়, মানে রাজনৈতিক প্রেক্ষাপটে সমস্ত কিছুই এখন ভীষণভাবে ইন্টারন্যাশনাল জায়গাতে এগুলো রিফ্লেক্টেড হচ্ছে, এবং লোকজন এটা নিয়ে প্রশ্ন করবে, এটা খুব স্বাভাবিক। দেখো, একটা কথা বলি, আজকে আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী কেলক কলেজে ভাষণ দিতে গেছেন। এটা অ্যাজ আ ওয়েস্ট বেঙ্গল সিটিজেন, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের অধিবাসী, এটা আমাদের খুব মানে গর্বের জায়গা, গর্বের বিষয় হওয়ার কথা। তো সেখানে গিয়ে ওনাকে যখন দেখলাম যে অপমানিত হতে হচ্ছে, লোকজন প্রশ্ন তুলছে, এটা খুব লজ্জাজনক একটা ব্যাপার আমাদের কাছে। এবং আমি একটু পরিসংখ্যান দিয়ে যদি বলি, আজকে আমাদের মোদিজি যখন ইন্টারন্যাশনাল কোনো ট্রিপে যান বা কোনো সফরে উনি যান, তখন তাকে যেভাবে আপ্যায়ন করা হয় এবং তার যে প্রতিচ্ছবি আমরা দেখতে পাই, অসম্ভব প্রশংসনীয়। কিন্তু আজকে পশ্চিমবাংলাকে আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী যে জায়গায় দাঁড় করিয়েছেন, বলতে লজ্জা লাগছে যে সেই জায়গাটা আমরা কেউই নিতে পারছি না, এবং এই কটাক্ষ হওয়ারই ছিল। আজকে ওখানেও কিন্তু উনি কোনো উত্তর দিতে পারলেন না। উনি ওখানেও বলে এলেন যে যারা এগুলো করছে তারা রাজনীতি কেন নিয়ে আসছে, রাজনীতিকরণ করা হবে না, এবং তাদেরকেও কিন্তু উনি সাম্প্রদায়িক বলে এক্সপ্লেন করছেন বা সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করলেন। ঠিক যেটা উনি করেন পশ্চিমবঙ্গে কোনো ধর্ষণ হলে বা কোনো সমস্যা কিছু হলেই উনি ভারতীয় জনতা পার্টির ওপর আঙুল তোলেন এবং সবাইকে উনি বলেন বহিরাগত, নো ম্যাটার কে কোত্থেকে এসছে, বাট উনি তাদেরকে আখ্যায়িত করে দেন ওরা বহিরাগত, ওরা মাওবাদী। এই আখ্যায়িত করার স্বভাবটা যে ওনার যায় তো নিয়ে অবশ্যই, এবং লন্ডনে গিয়েও উনি এই কাজটা করে এলেন। উনি কখনো বলছেন সাম্প্রদায়িক, কখনো বলছেন লোকজন রাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে। কিন্তু একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখা গিয়েছে যেখানে বাম ছাত্র পরিষদ এসএফআই ব্রিটেন শাখা তারা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, এবং তারা গতকাল এই যে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় যে ক্ষুব্ধ হয়েছিলেন বা ক্ষোভ দেখিয়েছিলেন, বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই প্রসঙ্গ তারা উত্থাপন করেছেন সেই সোশ্যাল মিডিয়া পোস্টে। এবং তৃণমূলের একাংশের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছিল যে বাম, অতি বাম সংগঠন ওখানেও রয়েছে, ইউনাইটেড কিংডমেও রয়েছে, তারাই বিক্ষোভ দেখিয়েছে, সেটাই তো প্রমাণিত হলো যে তারাই বিক্ষোভ দেখিয়েছে এদের। দেখো, এই বিক্ষোভের আন্দোলন বামেদের রন্ধ্রে রন্ধ্রে আছে। আজকে আমরা যদি সেই 34 বছরে ফিরে দেখি, সেটা ছিল ধর্মঘটের রাজনীতি, খালি ধর্মঘট, শোষণ, মানুষকে শোষণ, সাধারণ মানুষকে শোষণ, ধর্মঘটের রাজনীতি, আর কথায় কথায় বিক্ষোভ। মনে করে দেখো, সেই সকল শ্রমিক আন্দোলন, যে আন্দোলনের জন্য বছরের পর বছর কারখানা বন্ধ হয়ে গেছে, চলতি কারখানা, হাওড়ার জুট মিলের কারখানা এখনো সেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কাজে এই বামেরা বিক্ষোভ করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা বলার আছে, এই যে বিক্ষোভটা হয়েছে পশ্চিমবঙ্গকে ঘিরে এবং পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে তুলে ধরে, সেই বিক্ষোভটা তো হওয়ারই ছিল, এবং এটা আরো আগেই হওয়া উচিত ছিল। এবং ওনার যে বিগত কয়েকটা বিদেশ সফর ছিল, সেই সফর থেকেই সেগুলো সূত্রপাত হওয়া উচিত ছিল। এবং এটা ভীষণ নক্কারজনক ঘটনা যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে শুনতে হয়েছে যে উনি মিথ্যে কথা বলছেন। মানে এর থেকে লজ্জার কিছু হতে পারে না, সত্যি কথা বলছি। রাজনৈতিক ডিফারেন্সিয়েশন থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু আজকে উনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ওনার কাছ থেকে আমাদের এক্সপেকটেশনটা সবসময় থাকে, কিন্তু সেই এক্সপেকটেশন উনি কোনোদিন ফুলফিল করতে পারেন না। অথচ উনি সব সময় আঙুল তোলেন হচ্ছে নরেন্দ্র মোদীর দিকে এবং বিজেপি সরকারের দিকে, এবং বিজেপি সরকারকে কটাক্ষ করতে উনি একটা ইঞ্চি জমি ছাড়েন না। আজকে তাকেই ইন্টারন্যাশনাল ট্রিপে গিয়েও তাকে সেখানে শুনতে হলো মিথ্যাবাদী। একেবারে মাঝে সেখান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলছেন। বিক্ষোভ প্রশ্নের মুখে একদিকে তিনি কিছুটা মেজাজ হারান, লন্ডনের কেলক কলেজে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বললেন মুখ্যমন্ত্রী। তিনি যেটা বলেন যে আপনাদের বিরোধিতা উৎসাহিত করে, দিদি কাউকে পরোয়া করে না, দিদি রয়্যাল বেঙ্গল টাইগার। আসছি ববিতাদি, তবে প্রথমে শোনাই ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
and I'm really happy. I think after this program, I'll try every year twice to come to the university and to address my speeches. You gave me the strength and you gave me the inspiration and you encourage me. You encourage me. Please smile with a hope that Didi will come every time. Didi don't bear bother. Didi don't bother anybody. Didi walks just like a Royal Bengal tiger. If you can catch me if you can. But don't fight me if you don't catch me. Try to behave yourself in a proper way. আমরা আলোচনায় যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষ। আমি সুকান্তদার কাছে যাব। সুকান্তদা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অক্সফোর্ডে গিয়েছেন, তিনি ভাষণ দিচ্ছেন বা বক্তৃতা রাখছেন, সেটা অবশ্যই এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে হোক বা বাঙালি হিসেবে হোক, প্রত্যেকের কাছে গর্বের বিষয়। তবে এখানকার বিষয়গুলো ওখানে গিয়ে উত্থাপন হলো, আরজিকর ইস্যু, টাটা প্রসঙ্গ, সেই বিষয়গুলো নিয়েও বিক্ষোভের মুখে পড়তে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বলবেন? দেখো, প্রথম কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী, আমাদের ভারতবর্ষের মুখ্যমন্ত্রী গিয়েছেন সেখানে এমন একটা প্রথিতযশা ইনস্টিটিউশন, তার একটি কলেজে, এবং সেখানে যে বিষয়গুলো তিনি বিনিয়োগ নিয়েও বেসিক্যালি বলবেন এটা বলেইছিলেন, এবং সে কারণেই প্রসঙ্গগুলো যখন এসছে তখন সেই প্রসঙ্গে যারা সাধারণ ছাত্রছাত্রী, ওখানে গবেষকরা ছিল, তারা হয়তো সে বিষয়ে প্রশ্ন করে ফেলেছে। এবং যে কোনো জায়গায় এখন তো আর তুমি কিন্তু আগের মতো নেই সেই শিষ্টাচার, বা যে কোনো ভাষণের মাঝখানে কিছু বলা দেখা যেত না, খুব কম হতো। এখন কিন্তু খুব অহরহ করছে, যে কোনো রাজনৈতিক নেতা বক্তৃতা রাখছেন তার মাঝখানে কিন্তু প্রশ্ন করছে। এবার প্রশ্নগুলো যখন করা হলো তখন কিন্তু তিনি স্বাভাবিকভাবে একটা বক্তৃতা রাখছিলেন, এবং তখন সে আরজিকর, কারণ আরজিকরটা তো এখন বেসিক্যালি এত একটি ঘৃণ্যতম একটি ইস্যু ভারতবর্ষে, যেটা কিন্তু গ্লোবালাইজ হয়েছে, এবং সেটা কিন্তু এখনো অব্দি সিবিআই এর বিচারে রয়েছে, সাবজুডিস রয়েছে। তো সে বিষয়ে প্রশ্ন করার হলে সরাসরি সাংবাদিকরা প্রশ্ন করতে পারতো, কিন্তু কোনো হয়তো এরকম বিক্ষুব্ধ কিছু জনতা থাকে, বা আমি বলতে পারি তারা হচ্ছে শ্রোতা, তাদের মধ্যে থেকে হয়তো এরকম এসেছিল। তবে যেটা বলা হচ্ছে যে বাংলার রাজনীতি লন্ডনে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছু ছাড়লো না। না, দেখো এটা হচ্ছে বেসিক্যালি যে সেই ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা হচ্ছে এরা আমাদের ছাত্র নয়। এবার সেটা এখন প্রশ্ন, এটা তো ঘটনাই, কারণ এই বিষয়গুলো দেখো আরজিকর, আমি আবারও বলছি যে এটা ঘৃণ্যতম বিষয়, এবং এই বিষয়টিকে যেটা ন্যাক্কারজনক বিষয় সেটা সারা বিশ্বে গ্লোবালাইজ হয়েছে, এবং তারা তো সে বিষয়ে প্রশ্ন করতেই পারে, কিন্তু প্রশ্ন করার ধরনগুলো আমার মনে হয়েছে যে একটা শিষ্টাচার মেনে হওয়া উচিত ছিল, যে বক্তৃতা শেষ হবার পর প্রশ্নগুলো রাখা যেতে পারত। এবং বিনিয়োগ নিয়ে, টাটা নিয়েও প্রশ্ন হয়েছে, কারণ এটাও তো একটা ঘটনা যে টাটা আজকে আমাদের এই পশ্চিমবঙ্গ ছেড়ে সে আনন্দে তাদের পসরা নিয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে ভারতবর্ষের ভূমিকাটা কি, বা রাজ্যেরই বা ভূমিকা কি, এবং মুখ্যমন্ত্রী কিন্তু বলেওছেন যে আরজিকর ইস্যুতে কিন্তু কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সার্বিকভাবে উনি যেটা বলতে চেয়েছেন যে সিবিআই তদন্ত রয়েছে, সাবজুডিস রয়েছে। তো এই বিষয়গুলো আসার অর্থ একটাই, যে ওখানকার মানুষ কিন্তু রাজনৈতিক মনস্ক মানুষ, ব্রিটেন তো বেসিক্যালি রাজনীতির আতুর ঘর, এবং সে কারণে এই প্রশ্নগুলো আসা কিন্তু কোনো কি বলবো, কোনো ভুল নয়, বা এই প্রশ্নগুলো করলেও কিন্তু প্রশ্নগুলো করার সময়টা তারা যখন বেছে নিলেন, এটা নিয়ে আমার একটু আপত্তি রয়েছে। যে প্রশ্ন কারা করেছেন সুকান্তদা, সেটাও তো দেখতে হবে। বাম ছাত্র পরিষদ, এসএফআই ব্রিটেন শাখা, তাদের তরফ থেকে এই বিক্ষোভ দেখানো হয়। পরে এই ভাষণের পর বা এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্টও দেখা যায়, যেখানে তারা উল্লেখ করেছেন এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, আমি আবারও বলছি, বামপন্থী যারা রয়েছে, এবং আমি আবারও বলছি অতি অতি বামের কথা কেন প্রশ্ন আসে, যে বামপন্থীরা বরাবরই প্রতিবাদের ভাষাটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন রকম প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ। এটাও মানতে হবে যে বর্তমানে বামপন্থীদের ভারতবর্ষে তাদের যে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আরো বেশি করে সোচ্চার হওয়া উচিত, আরো বেশি পথে নামা উচিত, সেই সময় কিন্তু বামপন্থীদের অতটা চোখে পড়ে না। তুমিও দেখতে পাবে না যে কোনো আন্দোলন, গণ আন্দোলনে নেতৃত্ব এখন বামপন্থীরা দিচ্ছে। সুতরাং এই ধরনের দেখো, বিক্ষোভ হতে পারে, তুমি বিরুদ্ধাচরণ করতে পারো, কিন্তু তার একটা প্রক্রিয়া রয়েছে। সব কিন্তু যাদবপুর নয়, যাদবপুরের। সুকান্তদা একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করবো, আমরা আলোচনায় আসছি। তবে তার আগে দেবাংশু ভট্টাচার্য তার সোশ্যাল
মিডিয়া পোস্ট। এই বাম অতিবামের প্রসঙ্গ যেহেতু এলো, তাই দেবাংশু ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া পোস্ট সেটা একবার তুলে ধরবো আপনাদের সামনে। তিনি যেটা লিখেছেন যে এটা করে কি 0 থেকে 1 হবে সিপিএম, এই প্রশ্ন তুলেছেন দেবাংশু ভট্টাচার্য। ঠিক কি বলেছেন শোনাবো। সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর একটা ইউনিট আছে ইউকেতে। তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয়, কিন্তু তারা যখন সেটা পারলো না, আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো। আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় 0 থেকে 1 হবে? হবে না। বাংলার মানুষের কাছে সিপিএম আরো ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। তারা যেটা করেছেন সেটা তারা তাদের জাত চিনিয়েছেন। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হয়নি, কারণ ওখানে 4-5 জনের গলার জোরের চাইতে ওখানে যে 50টা ওখানকার ছেলে মেয়ে ছিল তাদের হাততালির জোরটা অনেক বেশি ছিল। কিন্তু প্রশ্ন আর কলতলার ঝগড়া করা, আর একজন মুখ্যমন্ত্রীর সাথে যিনি বাংলার রিপ্রেজেন্টেটিভ, তিনি তো কোনো পার্টির রিপ্রেজেন্টেটিভ ছিলেন না, তার সঙ্গে এভাবে মুখে মুখে তর্ক করা এবং এইভাবে ইনসাল্ট করা, মিথ্যে বলছেন আপনি, এই সমস্ত কথাবার্তা বলা, এগুলো আলটিমেটলি ওরা ভেবেছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজকে আমরা ক্ষতিগ্রস্ত করতে পারবো, কিন্তু ওরা ভুলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তৃণমূল নেত্রী হিসেবে যাননি। দেবাংশু ভট্টাচার্য যেটা বলছেন যে ওরা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী হিসেবে তিনি সেখানে গিয়েছেন, কিন্তু আদৌ তো তিনি তৃণমূল নেত্রী হিসেবে সেখানে যাননি। এখান থেকে আমি অনন্যাদির কাছে যাব। অনন্যাদি, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বা পাশাপাশি মার্জনা করবেন মমিতাদি, এই মুহূর্তে যে প্রশ্ন করব যে একদিকে বাংলার মুখ্যমন্ত্রী তিনি অক্সফোর্ডে গিয়েছেন, তিনি ভাষণ রাখছেন, তাকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, তাকে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে, তিনি অপমানিত হচ্ছেন, কিন্তু এটা কি কাম্য? আমি এই উত্তরটাতে আসছি, তার আগে আমি দেবাংশুর পোস্টের একটা ছোট উত্তর একটু দিয়ে দিই। সেটা হচ্ছে, বিবেকানন্দ একটা কথা ছিলেন যে যে জাতি নিজের সংস্কৃতি ভুলে যায় সে ধ্বংস হয়ে যায়। এর জলজ্যান্ত উদাহরণ আমরা দেখতে পেয়েছি বামফ্রন্ট। তারা নিজের জাতিকে উপেক্ষা করেছে, কিন্তু রাশিয়ান মেন্টালিটি নিয়ে তো আর ভারতীয় রাজনীতি হয় না। আজকে আমরা তার পরিণতি দেখতে পাচ্ছি, সে মহাশূন্যে হারিয়ে গিয়ে জীবাশ্ম হয়ে গেছে। এবার তৃণমূল কংগ্রেসের মানসিকতা যে দিকে যাচ্ছে, তাদেরও কিন্তু জীবাশ্ম হওয়ার বেশি দেরি নেই। নিজের ধর্মকে বজায় রাখতে হবে, নিজের সংস্কৃতিকে বজায় রাখতে হবে। এবার কামিং টু সুকান্ত দাস যেটা বলছিলেন যে বিক্ষোভ করা নিয়ে অনেক কিছু বলছিলেন যে সঠিক সময় নয় বা সঠিক জায়গা নয়, তাহলে একটু মনে করিয়ে দিই। আপনি একটু মনে করে দেখুন, এই মমতা ব্যানার্জি কিন্তু লোকসভাতে স্পিকারের মুখের ওপর কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, বিধানসভাতে গিয়ে ভীষণভাবে বিক্ষোভ করেছিলেন। তাহলে আপনি এইটা কি করে বলছেন যে এই বিক্ষোভটা এখানে করা যায় না? এই মুখ্যমন্ত্রী কিন্তু দেখিয়েছিলেন, আমাদের শিখিয়েছিলেন যে বিক্ষোভ কি করে করতে হয়, আন্দোলন কি করে করতে হয়। এবং এবার আমি তোমার প্রশ্নে আসছি, তুমি যেটা আমাকে বললে, যে আমি প্রথমেই এটা বলেছিলাম যে এই ধরনের অপমান আমাদের মুখ্যমন্ত্রীকে যে করা হয়েছে এটা ডেফিনেটলি কাম্য ছিল না। কিন্তু উনি যে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে আখ্যায়িত করেছেন, সত্যি কি রয়্যাল বেঙ্গল টাইগারের মতোই উনি আচরণ করছেন? কারণ একজন রয়্যাল বেঙ্গল, প্রকৃত যে রয়্যাল বেঙ্গল টাইগার হবে না, সে কখনো অন্যায় বরদাস্ত করবে না। অন্যায় দেখলেই সে গর্জন করে তার উপর ঝাঁপিয়ে পড়ে সেটাকে বিনাশ করবে, দমন করবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দিনের পর দিন, কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেটা হচ্ছে সেটা তাহলে অন্যায় নয়? দেখো, আমি কর্মফলে খুব বিশ্বাস করি। আজকে উনি যেটা করেছেন, আমি প্রথমে ওনার বিক্ষোভের কথা বললাম, এবং আজকে যে বিক্ষোভের মুখে ওনাকে ওখানেতে গিয়ে পড়তে হয়েছে, আজকে উনি যদি প্রথম থেকে তার নীতি আদর্শের প্রতি স্ট্রিক্ট থাকতেন, উনি যদি আজকে ওনার আদর্শগত দিক থেকে একেবারে মানে কি বলবো ভীষণভাবে স্ট্রং থাকতেন, আজকে আমাদের নারীদের যে নিরাপত্তা উনি যদি প্রপার দিতেন, তাহলে তো আরজি করার এই ঘটনা ঘটতো না। এবং এই যে দিনের পর দিন ধরে দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, কয়লা চুরি, গরু পাচার, এত কিছু অ্যালিগেশনস আছে। এবং শুধু তাই নয়, এই সমস্ত কিছু উনি যদি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো নিজে হাতে দমন করতেন, তাহলে কিন্তু ওনাকে এই বিক্ষোভের মুখে পড়তে হতো না। বেশ মমিতাদি, আমরা আলোচনায় আসবো। গতকাল একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। টাটা প্রসঙ্গ নিয়েও তিনি কথা বলেছেন, নিজেকে সংযত রেখে তার উত্তর দিয়েছেন। আর তারই পাল্টা বিজেপি নেতা দিলীপ ঘোষ, তার কি প্রতিক্রিয়া শোনায়। মিথ্যা কথাই চিরদিন বলেন, আমরা মেনে নি, কি করবো, অভ্যাস হয়ে গেছে আমাদের, ওনার কথাই গুরুত্ব দেয় না। কিন্তু বিদেশে গিয়ে উল্টা পাল্টা বললে লোকে তো হাসাহাসি করবে। উনি পশ্চিমবাংলাকে নিয়ে লোক হাসাচ্ছেন। আমার তো ওনাকে সাজেশন গেছেন ভালোই ভালোই ফিরে আসুন। উনি গেছিলেন শান্তি পেতে, এত ঝগড়া পার্টির মধ্যে, তো অশান্তি তো ওখানেও, ওনার পেছনে অশান্তি তাড়া করছে, 26 অব্দি চলবে। কিন্তু আমার সাজেশন ফেরার সময় দেখে বিমানে উঠবেন, সিঙ্গাপুরে না চলে যান।
দিলীপ ঘোষ বলছেন অশান্তি ওনাকে তাড়া করছে, সেই অশান্তি 26 পর্যন্ত চলবে। এখান থেকে সুকান্তদার কাছে যাব। সুকান্তদা কি বলবেন? মাসুমা, দেখো, প্রথম কথা হচ্ছে লোকসভায় বাকবিতণ্ডা হওয়া আমাদের লোকসভার যে ইতিহাস, তাতে আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট চলে, কিন্তু কোনো ধরনের তখন এখানে যেটা উনি বলতে গেছেন ওমেন এম্পাওয়ারমেন্ট তিনি বলতে গেছেন, কারণ বেসিক্যালি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী এই প্রকল্পকে নিয়ে বলতে গিয়েছিলেন। কিন্তু প্রশ্নটা আমার এই জায়গাতেই যে কোনো একটা একাডেমিক ভিজিট, সেখানে স্কলাররা যখন থাকে, প্রশ্ন কিন্তু তার বক্তব্যের শেষে হয়। কিন্তু এই যে অতি বামদের সমস্যাটা এই জায়গাটা আমি কেন বলতে চাইছি, যে তারা কিন্তু শুধুমাত্র বিতর্ক তৈরি করতে চেষ্টা করে, এবং যেটা দিলীপ ঘোষ যেটা বললেন তার বক্তব্য, রাজনীতিবিদরা বক্তব্য এরকমই রাখেন। এবার অশান্তি বা এই বিষয়গুলো প্রতিটা রাজনীতিবিদদের সঙ্গে থাকে, কিন্তু তার বক্তব্যের সঙ্গে কিন্তু যে বিষয়গুলো উঠে এসছে সেগুলো প্রাসঙ্গিক। কিন্তু আমি আবারও বলছি যে এটা বারবার বলা হচ্ছে, আমার কো-প্যানেলিস্ট বললেন কর্মফল, কিন্তু আমার মনে হয় এই বক্তব্য আমি কতটা কর্মফলে বিশ্বাসী এটা বিষয় নয়। কিন্তু সুকান্তদা, মমিতাদি কিছুক্ষণ আগে বলছিলেন যে যদি তিনি রয়্যাল বেঙ্গল টাইগার হতেন, তাহলে বাংলায় যে এই দুর্নীতি চক্রগুলো চলছে সেগুলো তিনি নিজেও হাতে দমন করতেন। সেক্ষেত্রে তো তার কোনো বহিঃপ্রকাশ ঘটছে বলে মনে হয় না। দেখো মাসুমা, সিবিআই এর কনভিকশন রেট নিয়ে বহুবার এই বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, কিন্তু সিবিআই বর্তমানে কি করছে, একটা এলিট এজেন্সি, তারা এখনো পর্যন্ত চার্জশিট অব্দি দিতে পারেনি। তুমি নিজেই জানো, খবর করেছো, তাদের কিন্তু খালাস করে দিতে হয়েছে, তারা বহু জায়গায় নিস্তার পেয়ে গিয়েছে। তাহলে আজকে সিবিআই কে যখন এলিট এজেন্সি বলছি, তা সিবিআই কি কাজ করছে? এগুলো তো এখন সিবিআই বিষয়, এগুলো তার মুখ্যমন্ত্রীর বিষয় নয়। মুখ্যমন্ত্রী সঠিকভাবে বলেছেন। আমি সে কারণেই বলছি যে বামেদের এই যেটা বিক্ষোভ সেটা ঠিক আছে, কিন্তু একটা একাডেমিক ভিজিট, সেখানে তিনি কিন্তু ব্রিটেন ভারতবর্ষের যে ঐতিহ্য সম্পর্ক সে বিষয়ে বলেছেন, তিনি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বলতে গেছেন। সেখানে তাকে যখন ডিস্টার্ব করা হয়, যে কোনো ব্যক্তিকে ডিস্টার্ব করা, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত সরাসরি প্রেসের সঙ্গে প্রশ্ন নেয়, এটাও তো আমাদের কাছে প্রশ্ন, যে একটা গণমাধ্যমের প্রশ্ন নেওয়ার ক্ষেত্রে এত কি ধরনের গড়িমসি বা ভয়ের কেন? সেই বিষয় নিয়ে আমি মমিতাদির কাছে যাব। মমিতাদি বলুন। হ্যাঁ, আমি একটুখানি কাউন্টার করে বলবো, বিক্ষোভ করা যেটা উনি বললেন যে লোকসভাতে আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট চলে, এটা আমরা সবাই জানি, আমাদের এইটুকু বিদ্যে বুদ্ধি আছে। কিন্তু লোকসভাতে স্পিকারের মুখের ওপর উত্তেজিত হয়ে কাগজ ছুঁড়ে যাওয়াটা বোধহয় কোনো নিয়মাবলীর মধ্যে পড়ে না, এটা কিন্তু আইন লঙ্ঘন করাই হয়। যাই হোক, তো সেটা আমি জানি না উনি কি বলবেন। তবে এই প্রধানমন্ত্রী নিয়ে যেটা উনি বললেন, এখানে একটা কথা বলি, আজকে মুখ্যমন্ত্রীর বিগত, তার আগে আরেকটা কথা একটু মনে করিয়ে দিই। আজকে মুখ্যমন্ত্রী গেছেন কেলক কলেজে ভাষণ দিতে, উনি তো কোনো রকম কোনো লয়ের প্রফেসর বা কোনো স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করাতে ওখানে, মানে ওই প্রফেসর হিসেবে তো উনি যাননি। উনি গেছেন, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী হিসেবেই ওনাকে ইনভাইট করা হয়েছে। একজন রাজনীতিবিদ যখন জনগণের মঞ্চে দাঁড়ায়, জনগণের সামনে দাঁড়ায়, তাকে রাজনৈতিক প্রশ্নের মুখোমুখি হতেই হবে। সে নো ম্যাটার তিনি কি টপিকে কথা বলছেন বা কিসের জন্য তাকে ডাকা হয়েছে। তবে আবারও বলবো, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক পশ্চিমবঙ্গের জন্য। এবার একটু আসি যে আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে উনি যে বক্তব্যগুলো করছেন, প্রেসের সামনে ইন্টারভিউ দেন। এবার আমাদের মুখ্যমন্ত্রীর গত 5টা কি 4টে যে বিদেশ সফরে উনি গেছেন, তাতে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের কি হয়েছে সেটা একটা প্রশ্ন। এবং এখন আমি একটু বলি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্টারন্যাশনাল সফরগুলো থেকে আমাদের ভারতবর্ষের জন্য উনি কি এনে দিয়েছে। বেশ, আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করছেন, এবং মমিতাদি হাতে একেবারেই সময় নেই, এখানেই আমাকে আলোচনা শেষ করতে হবে। সুকান্তদা, মমিতাদি দুজনকে অনেক ধন্যবাদ জানাবো। এবং গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে যান, অক্সফোর্ডের কেলক কলেজে যান, সেখানে বিক্ষোভের মুখে পড়েন এবং তারপর একাধিক প্রশ্নের সম্মুখীন তো তাকে হতে হয়, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজেকে যথেষ্ট সংযত রাখেন, শান্ত রেখে পরিস্থিতি মোকাবিলা করেন। আপাতত দ্য ডিবেট এখানেই শেষ করছি। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন ক্যালকাটা নিউজ।